আপনার কি কোনো ভুল হচ্ছে পূর্ব ভাই? পূর্ব ধীর স্থির ভঙ্গিতে পায়ের উপর পা তুলে দিল। একটু নড়েচড়ে আয়েসা ভঙ্গিতে বসলো, পায়ের উপর পা তুলে দু হাত রাখলো সোফার দুপাশে। এতপর নিঃশব্দে কয়েক মুহূর্তে তাকিয়ে থাকলো প্রহরের দিকে। উপস্থিত সকলে হতবিহুল। সামনে যে তার গুরুজনরা বসে আছে সেদিকে বিন্দুমাত্র পরোয়া করল না এই মানব। ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি হেসে বলল, ভুল ওটা আমার ডিকশনারিতে নেই, বরং ভুল তো তুই করে বসেছিস। বিরাট কঠিন ভুল, যেটা খেসারত তোকে দিতে হবে খুব তাড়াতাড়ি। প্রহর এবার পুরোপুরি থমকালো। দু হাত মুষ্টিবদ্ধ করতে চেয়েও করল না। এই মানবের সামনে রাগ দেখানো মানে যে নিজের বিপদ নিজে বয়ে আনা। নিজেকে ধাতস্থ করে নিল। সরু কণ্ঠে প্রত্যুত্তর করল, মেহেরিস কোনো জিনিস না পূর্ব ভাই। কেন মেয়েটার পিছনে এভাবে পড়ে আছেন? এভাবে ওর সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে পারেন না আপনি? কোনো অধিকার নেই আপনার। এই মুহূর্তে নীরবতা। এতবার পূর্ব চোখ তুলে এক দৃষ্টিতে চাইল প্রহরের দিকে। চোখ দুটোতে যেন ভয়ানক আগ্নেয়গিরি বহমান। আলগোছে চোখে পাতা বন্ধ করে নিল। সাথে সাথে পুনরায় চোখ মেলে শান্ত বিষণ্ণ কণ্ঠে বলল, দিন দিন বেয়াদব হচ্ছিস দেখছি। চাচ্চুর কথা না হয় বাদই দিলাম, এই যে মিসেস মডার্ন তারকা, সারাদিন শুধু পার্লারে কাটাতলেই হবে? ছেলেটাকে কিছু আদব কায়দা তো শেখাতে পারেন নাকি? বড়দের সামনে কেমন মুখে মুখে তর্ক করছে আপনার ছেলে। দুটো দিব নাকি কষিয়ে কানের পিছনে? শাম্মী বেগম থতমত খেলেন। খুব করে বলতে মন চাইল, তো তুমি কোন ধরনের আদব কায়দা শিখেছ শুনি? এই যে বড়দের সামনে এভাবে পায়ের উপর পা তুলে বসে কথা বলছো, সেই সব কোন ধরনের আদব কায়দা মধ্যে পড়ে? তবে তিনি বললেন না। বলার মতো সাহস নেই তার। এই ছেলের জন্য তো এ বাড়িতে আসেন না তিনি। ছোট থেকে মুখের উপর ঠাস ঠাস করে কথা বলে দেয় এই ছেলে। সে না হয় রূপচর্চাটা একটু বেশিই করে, তাই বলে এভাবে মুখের উপর বলে দিবে সম্পর্কে? আর বয়সে তো তিনি বড় হন, সামান্য ম্যানাজটুকু জানা নেই এই ছেলের। অন্যদিকে প্রহর আগে ফুঁসতে থাকলেও তার বিপরীতে মেহেরিসের মনটা কেমন যেন আতঙ্কে আর কৌতূহল দুলছে। রাবেয়া বেগম মেহেরিসের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করল, পরক্ষণে ছেলের বিপরীতে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এসব কোন ধরনের ব্যবহার পূর্ব? তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। ভাষা ঠিক করো তোমার। তিনি তোমার চাচি হন। পূর্বের চোখে কোনো ভাবমূর্তি নেই। ঠান্ডা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এতপর বিদ্রুপ মাখা স্বরে বলেন, সীমার কথা বললেন না মিসেস রাবেয়া বেগম? সীমা যদি সত্যি অতিক্রম করতাম তাহলে এতদিনে নাতি নাতনির কোলে নিয়ে ঘুরতেন। আর চাচির কথা বলছেন, যেখানে আমার চাচুই চাচির জ্বালা অতিষ্ঠ হয়ে অফিসে সাধারণ এমপ্লয়ারদের সাথে লাইন মারে, সেখানে চাচু আর কি বলবে শুনি? সারাদিন রূপচর্চা এতই ব্যস্ত থাকেন যে বাচ্চা কাচ্চা দূরে থাক, বাচ্চার বাপকেও সময় দেওয়া ফুরসত পান না। ঠিক বলছি না চাচু? রিয়াজ সাহেব থতমত খেলেন, শুকনো গলায় খুঁতখুত করে কাশলেন, যেন নিজের অস্বস্তি ঢাকার ব্যর্থ চেষ্টা করছেন। মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তিনি তো এতদিন খুব সাবধানী ছিলেন, তাহলে এই ছেলেটা এসব জানালো কিভাবে? বলা বাহুল্য ছেলেটা সত্যি ইগলের চোখ। এদিকে শাম্মী বেগম হতবাক হয়ে বড় বড় চোখে স্বামীর দিকে তাকিয়ে, চোখে অবিশ্বাসের ছায়া, যেন আশেপাশে সমস্ত শব্দ হারিয়ে গেছে। শুধু পূর্বে বলা বাক্যগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। কণ্ঠে রুক্ষতা এনে স্বামীর উদ্দেশ্য বলল, এসব কি হচ্ছে পূর্ব? এসব কি সত্যি? চুপ করে আছো কেন? রিয়াজ সাহেবের গলায় শুকিয়ে বসে আছে। একবার পূর্বর দিকে তাকাচ্ছে, আবার স্ত্রীর দিকে। মুখের অভিব্যক্তি থমথমে, ঠিক বুঝে উঠতে পারছে না কি বলবেন তিনি। অবশেষে নিজেকে কিছুটা সামলে নিয়ে গম্ভীর গলায় বললেন, এসব মিথ্যা অপবাদ। স্বামী, তুমি পূর্বকে চেনো না, জানো না ও কেমন আতপাগল? ওর কথা বিশ্বাস করে আমার সন্দেহ করছো? এসব ষড়যন্ত্র। আমি আতপাগল? দিস ইজ নট ফেয়ার চাচু। ঘরে সুন্দরী চাচি রেখে আপনি অফিসে আকাম করে বেড়ান। আপনি জানেন আপনার সেই এমপ্লয়ি এসে আমায় আপনার বিরুদ্ধে নালিশ জানিয়ে গেছে। চাইলে প্রমাণ দেখিয়ে দিতে পারি। দেখাবো? চুপ কর পূর্ব, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। স্বামী, চলো আমরা বাড়িতে ফিরে যাব। এখানে আসাটাই ঠিক হয়নি তোমার কথায় বলে
উঠে দাঁড়ালেন রিয়াদ সাহেব। এদিকে তার সহধর্মিণী উল্টো তার হাত টেনে ধরে বসিয়ে দিলেন ফির। চেঁচিয়ে সন্দেহ চোখে বলেন, কোথাও যাব না আমি। আর না, তুমি যেতে পারো। সত্যি স্বীকার করবে তুমি সবার সামনে। পূর্ব যা বলছে এসব কি সত্যি? এজন্যই বলি এখন আর তুমি আমার আগের মতো প্রশংসা করো না। এই গতকাল এত রাতে বাড়ি ফিরেছ কেন? সত্যি করে বলো, কোথায় ছিলে তখন? পূর্ব সোফায় গায়ে এলিয়ে দিয়ে হাত দুটো মাথার পিছনে রাখলো। তারপর ঠান্ডা গলায় বলল, চাচু সত্যিটা স্বীকার করে ফেললেই তো হয়। দরকার হলে চাচির সামনে হাত জোর করে মাপ চেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। চাচি খুব দয়ালু, দেখবে ঠিক মাপ করে দিবে তোমায়, তাই না চাচি? এইবার রিয়াদ সাহেব আর সহ্য করতে পারল না। মুখে রক্তিম হয়ে উঠল রাগে অপমানে। পূর্বর দিকে চেয়ে ধমকের স্বরে বলল, চুপ করো বেয়াদব ছেলে। এদিকে আসপিয়া দাঁড়িয়ে আছে মেহেরিসের পিছনে। সোফায় বসা মেহেরিসের দুপাশে দুহাত রাখে মনে মনে ভীষণ হাসলো মেয়েটা। আসপিয়া কেন জানি না খুশি লাগছে ভাইয়ের এহেন কাণ্ডে, তবে প্রাণ খুলে হাসার সাহস হলো না মায়ের জন্য। মনে মনে অনুপস্থিতি দাদার কথা ভীষণ মনে পড়ল তার। এই মুহূর্তে তার দাদা থাকলে হয়তো এই ঘটনা হার্ট অ্যাটাক করতেন শিওর। পূর্বে এজন্যই বাড়িতে বেশি থাকেন না তার দাদা। দাদি মারা যাওয়ার পর থেকে পুকুর বাড়িতে বেশি থাকেন। মনে মনে হাসতে ব্যস্ত আসপিয়া। থেমে গেল মায়ের তীক্ষ্ণ চাওয়া। রাবেয়া বেগম তৎক্ষণাৎ আসপিয়াকে ইশারা করে বলল, মেহেরিসকে নিয়ে উপরে যাও। আসপিয়া মেহেরিসের ধ্যান ভাঙল এবার। এতক্ষণ নিস্তব্ধ শ্রোতার মতো সবটা গভীর মনোযোগ দিয়ে দেখছিল সে, যাতে পূর্বকে তার পাগল বলে মনে হয়নি একরত্তীয়। আর তাকে বউ বলে সম্বোধন করাটাও সত্যি মনে হয়েছে অনেকটাই। আমি কি বলেছি শুনতে পাওনি? মেহেরিস কি নিয়ে উপরে যাও এক্ষুনি, অনেক তামাশা হয়েছে আর না। মেহেরিস খালামণি আদেশ পাওয়া মাত্রই না চাইতে উঠে দাঁড়ালো। দুপা এগুতে শুনতে পেল সেই গভীর পুরুষালিত কণ্ঠস্বর, এক পাও এখান থেকে নড়াবি না, এখানে থাকবি তুই। বিবাহিত হয়ে অন্যের বউ হওয়ার জন্য নাচতে নাচতে এখানে এসে বসেছিস যেহেতু, তাই তোকে এখানে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমি বলছি এক পাও নড়বি না। ও তোমার কথা শুনতে বাধ্য নয় শাহান, তুমি কিন্তু এবার মাত্রাতিরিক্ত করছো। ভুলে যাব তুমি আদৌ আমার সন্তান। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আপনার কোনো অধিকার নেই এভাবে অন্যের বউকে কারো সামনে তুলে ধরার। আমি পারমিশন দেইনি। নাটক আপনি শুরু করেছেন। বারণ করেছিলাম আপনাকে, আপনি শুনেননি। রাবেয়া বেগম এবার পুনরায় থমকে উঠলেন। দাঁড়িয়ে থাকা আসপিয়ার উদ্দেশ্যে চেঁচিয়ে বলেন, তোমাকে আমি আদেশ করেছি মেহেরিসকে নিয়ে এক্ষুনি উপরে উঠবে। এক্ষুনি মানে এক্ষুনি যাও। মায়ের চিৎকারে কেঁপে উঠল আসপিয়া। মেহেরিসের হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল উপরে। মেহেরিসের পা যেন জমে বরফ হয়ে আছে। বুঝতে পারছে বিষয়টা যে কোনো হেলাফেলার নয়। তার খালামণি নিশ্চয় কিছু লুকানোর জন্য তাকে এখান থেকে যেতে বলছেন। তবে এই মুহূর্তে খালামণির কথা অবাধ্য হওয়ার মতো সাহস তার নেই। তবে খুব শীঘ্রই সে এর উত্তর জেনে নেবে। সেই আশায় আসপিয়ার সাথে সেখান থেকে সোজা উপরে চলে গেল মেহেরিস। মেহেরিস চলে যেতেই রাবেয়া বেগম এবার তেতে উঠলেন পুরোপুরি। ছেলের দিক চেঁচিয়ে বলেন, এইসব কি নাটক শুরু করছো তুমি? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। জীবনে কোনো পাপ করেছিলাম জানি না, যার ফল হিসাবে তোমার পেটে ধরেছিলাম আমি। আগে জানলে জন্মের পরপরই গলা টিপে হত্যা করতাম তোমায়। আপনার এই ভালোবাসা দেখার জন্য হয়তো বেঁচে আছি। এইসব কথা শুনতে শুনতে কান জ্বালাপাড়া হয়ে গেছে। নতুন কিছু ট্রাই করতে পারে, দেখতাম ইমোশনাল হওয়া যায় কি না। তোমার সাথে কথা বলাই বৃথা। অমনুষ হয়েছ একটা। একদিন সব হারাবে তুমি, নিঃস্ব হয়ে পুরোপুরি। সেই দিন ক্ষমা চাওয়ার অবস্থায় থাকবে না, মিলিয়ে নিও। রাবেয়া বেগম আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালেন না। ঠিক চোখে চারপাশটা একবার দেখে নিয়ে ধীর পায়ে সোজা উপরের দিকে উঠে গেলেন। তবে যাওয়ার আগে কাজের মেয়েটিকে আদেশ দিয়ে গেলেন টেবিলের খাবার সার্ভ করার জন্য। তিনি আসছে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু শাম্মী বেগম এত অপমান সহ্য করার পর আর সেখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা পোষণ করলেন না। তিনি রিয়াদ সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চেয়ে পরপর মেয়ে ও ছেলেকে উদ্দেশ্য করে বলেন, চলো এখান থেকে। এখানে আর এক মুহূর্তেই নয়।
আরে চাচি, এত তাড়াহুড়া কেন? নিজের স্বামীর ভাইয়ের বাড়িতে এসেছেন, অথচ না খেয়ে চলে যাবেন। বিষয়টা কেমন দেখায় না? বসুন বসুন, আপনাদের জন্য আজ বিশেষ খাবার ব্যবস্থা করেছি। এক্ষুনি অর্ডার করা খাবার চলে আসবে। রিয়াদ সাহেব মুখ শক্ত করে বসে রইলেন। এই ছেলের কোনো বিশ্বাস নেই। তাদের বংশে এই এক পিচি রয়েছে। স্বাভাবিক কাজ করা যেন অস্বস্তির বাইরে, সবসময় কিছু না কিছু করে বসে। কোনো রকম মুখে মেকি হাসি টেনে বলেন, আমাদের পেট ভরা, খেয়ে এসেছি আমরা, আমাদের যেতে দে বাপ, অনেক হয়েছে। আর না, মাপ চাই। পূর্ব গলা নামিয়ে ধীরে স্বরে বলল, আহা চাচ্ছু, এটা কেমন কথা? আমার বউ দেখতে এসে না খেয়ে চলে যাবেন, সেটা আমি মানতে পারছি না। রাবেয়া বেগম, যদি আপনাদের আপ্যায়নের কোনো ত্রুটি করে থাকেন, তবে সেটা পূর্ব মেনে নেবে না। দায়িত্ব তো আমার, সেটা পালন করতে দিন। এক্ষুনি খাবার চলে আসবে, একটু ধৈর্য ধরুন। পূর্ব কথা শেষ হওয়ার মুহূর্তে সদর দরজায় কলিং বেল বাজে উঠল। সবার দৃষ্টি এবার সেদিকে। পূর্বের চোখের ইশারায় কাজের মেয়েটিকে দরজা খুলতে বলে পূর্বের আদেশ পাওয়া মাত্রই মেয়েটি হুড়মুড়িয়ে গিয়ে দ্বার খুলতেই সঙ্গে সঙ্গে ভেসে ওঠে দুজন যুবকের মুখ। রিয়াদ সাহেব, শাম্মী বেগম। তাদের চিনতে না পারলেও প্রহর চিনতে একটু সময় লাগলো। একজন হলো সাব্বির, যার দুহাতে ভর্তি শপিং ব্যাগে রাখা খাবার ঠাসা। আরেকজন তন্ময়, স্বাভাবিক ভঙ্গিতে দরজার পাশে দাঁড়িয়ে। মূলত পূর্ব যখন পরিস্থিতির সুযোগে বুঝে সাব্বিরের মেসেজ পাঠিয়েছিল, সেখানে লেখা ছিল, ফ্রিজে রাখা তোর যত স্পেশাল নতুন আইটেম আছে সব নিয়ে 10 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে হাজির হবি। 1 মিনিট দেরি করলে তোর খাবার তোর পেটে চালান করে দেব। মেসেজ পেয়ে সাব্বির তো আনন্দে আত্মহারা। সঙ্গে সঙ্গে নিজে জমানো সব খাবার গুছিয়ে ফেলো তন্ময়। তখন সাব্বিরের পাশেই ছিল। সাব্বিরের এহেন কাণ্ড দেখে চোখ কুঁচকে সাব্বিরের কাছে জানতে চাইল, হঠাৎ এত খাবার কোথায় নিয়ে যাচ্ছিস? সাব্বির একগাল হাসি দিয়ে সব কথা বলল। যা শোনার পর তন্ময় কপাল 4টা ভাঁজ পড়ে তৎক্ষণাৎ মনে মনে আওড়ায়। পূর্ব হঠাৎ এত খাবার কাকে খাওয়াবে? কৌতূহল চেপে রাখতে না পেরে যে সাব্বিরের সঙ্গে চলে আসে। যদিও সাব্বির নিজেও তাদের অনুরোধ করেছিল, কারণ এতে খাবার নিয়ে একা তার পক্ষে বাইক চালানো ছিল প্রায় অসম্ভব। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে, ভিতর উত্তেজিত পরিবেশ, বাইরে দরজার খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা দুজনে অপ্রত্যাশিত অতিথি। সবার চোখ এখন তাদের দিকে নিবদ্ধ। ওই তো এসে গেছে ওয়ার্ল্ডের বেস্ট শেফ, আর তার হাতে তৈরি সেই অমায়িক সুস্বাদু খাবার। আয় আয়, তোর জন্যই অপেক্ষা করেছিলাম আমার চাচ্চু অ্যান্ড চাচ্চি। নে, সার্ভ করা শুরু কর। পূর্বের মুখে এমন স্বাগতম শুনে সাব্বির উল্লাসে আত্মহারা। তার বানানো খাবার এই প্রথম কেউ এভাবে অর্ডার দিয়ে এনেছে, তাও এমন রাজকীয় আমন্ত্রণের সঙ্গে। একে একে কাজের মেয়েটি টেবিলে রাখা সমস্ত খাবার সরিয়ে সাব্বিরের আনা খাবার সাজাতে শুরু করে। সাথে মেয়েটি সাহায্য করে তাকে। তন্ময় বিস্ময় পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছে। এরা যে কী ধরনের আত্মীয়তা সে এখনও বুঝতে পারছে। পূর্বের কার্যকলাপ দেখে সে নিশ্চিত এই সম্পর্কে স্বাভাবিক কোনো সম্পর্ক নয়। কপালে ভাঁজ ফেলে একটু এগিয়ে এসে দাঁড়ায় পূর্বের নিকট। ফিসফিস করে বলে, ভাই, কোন জন্মের শত্রুতা ওদের সঙ্গে? ওনারা না তোর আত্মীয়? মারতে চাস কেন? অকালে পূর্ব চোখ সরু করে বলো, হুশ, নো ওয়ার্ডস। তন্ময়, চুপ থাক। তন্ময় থতমত খেলো। একপাশে দাঁড়িয়ে থাকা সাব্বিরের দিকে তাকালো, যে পুরোপুরি উত্তেজনা মেতে আছে। একের পর এক খাবার সাজিয়ে চলেছে টেবিলে, যেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন আজকে এই আয়োজন। এদিকে টেবিলের সাজানো খাবারের দিকে তাকিয়ে বিস্ময় চোখ ছানাপাড়া হয়ে গেল সবার। এত অদ্ভুত আইটেম! এটা কি আসলে খাবার নাকি পরীক্ষাগারের কোনো এক্সপেরিমেন্ট? প্রহর তখনও দাঁড়িয়ে বসে আছে। রিয়াদ সাহেব, শাম্মী বেগম এবং পূর্বাশা। এবার পূর্বাশার দিকে তাকিয়ে বললে, তুই ওঠ, ছোট মানুষ, ওসব সুস্বাদু খাওয়ার বয়স তোর হয়নি। তারপর প্রহরের দিকে চোখ ঘুরিয়ে বলল, আর এই যে ছোট ভাই, টেবিলে বসো, নাকি আমার বিশেষ ব্যবস্থা বসাতে হবে? প্রহর হতচকিয়ে দ্রুত টেবিলে বসে পড়ে। পূর্বাশা উঠে দাঁড়াতেই প্রহরের চোখ গিয়ে পড়ে টেবিল সাজানো খাবারের দিকে। মুহূর্তেই তার চোখ বিস্ময় বড় হয়ে যায়। এসব কি আসলে কোনো খাবার? পেয়ারা দিয়ে গরুর মাংস, মাছের বিরিয়ানি,
চিংড়ির হালুয়া, কাঁচা মরিচের আইসক্রিম, তরমুজের খোসা তরকারি, ডিম দিয়ে মিষ্টি সেমাই, এমন সব উদ্ভট খাবার সে কোনোদিনই চোখে দেখেনি। খাওয়া তো দূরের কথা, সবাই একবার খাবারের দিকে তাকায়, পরক্ষণে সন্দেহ চোখে তাকায় পূর্বের দিকে, তারপর আবার খাবারের দিকে ফিরে যায়, যেন নিশ্চিত হতে চাইছে যা দেখছে তার সত্যি। খাবার নাকি চোখের ভুল। সার্ভিং ট্রের পাশে দাঁড়িয়ে থাকা সাব্বির তো গর্বে বুক ফুলিয়ে রেখেছে, একগাল হাসি দিয়ে বলল, জি টেস্ট করুন আঙ্কেল, স্পেশালভাবে বানিয়েছি আমি। দেখতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু খেতে একেবারে অমৃত। সাব্বিরের কথা শুনে এবার সবাই আরও বেশি অস্বস্তিতে পড়ে। প্রহর টেবিলের নিচে নিজের পেটটা হাত দিয়ে চেপে ধরে যদি ভুলেও এসব খেয়ে ফেলে তাহলে তার পরিণতি কী হবে কে জানে। শাম্মী বেগম সরাসরি চেয়ার পিছিয়ে বসতে লাগলো। রিয়াদ সাহেব মুখ শক্ত করে একবার পূর্বের দিকে তাকালেন। তন্ময় একটু এগিয়ে যায় সাব্বিরের দিকে, এতবার কানের কাছে মুখ দিয়ে ফিসফিসে বলে, ভাই এগুলো খাবার বানাইছিস নাকি পারমাণবিক বোমা? খেলে বেঁচে থাকবো তো? রিয়াদ সাহেব পূর্বের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থমথমে কণ্ঠে বলে, বাপ এসব খাওয়া কি খুব দরকার? না খেলে হয় না? রিয়াদ সাহেব কথা পূর্ব বিরক্ত হলো বোধ হয়, আর ঠিক তখনই সে পিছনে গুজে রাখা রিভলভারটি বের করলো, সযত্নে কপালের সামনে এনে কপাল চুলকে বলল, জি চাচু কি বলেন? শুনতে পাইনি, আবার বলুন তো। কিচ্ছু না আব্বা, এই তো খাচ্ছি আমরা, বলে প্রথমে চিংড়ির হালুয়া নিয়ে তারপর মাছের বিরিয়ানি নিলেন, সাথে নিজের সহধর্মিণীকে একটুখানি তুলে দিলেন। এতপর মুখে দিতে দিতে করুণ চাউনি দিয়ে এক লোকমা মুখে পুরে ফেলতে গিয়ে মনে হলো যেন পেটে থাকা নাড়ি ভুঁড়ি সব উগড়ে আসতে চাইছে, তবুও শক্তির সাথে সব গিলতে গিলতে গলা শক্ত করে পূর্বের দিকে তাকিয়ে রইল। তন্ময় মুখ টিপে হাসছে। পূর্ব মুখভঙ্গি স্বাভাবিক, চেহারা আয়েসের ভঙ্গিতে বসে। তার বাইরে দেখতে আসা পরিণতি হয়েছে আরও ভয়ানক হতে পারত যদি এবার তার বাপের বংশের আত্মীয় না হতো। সেই হিসাবে তো এসব কিছুই না, বাকি রইল তার অবাধ্য বউটা সবার সামনে তার কথা অবাধ্য হয়ে মায়ের কথা ঠিক উপরে চলে গেল। বউটাকে একটা শিক্ষা দিতে হবে, কঠিন শিক্ষা, যে শিক্ষা তার বউটা দিনরাত 24 ঘন্টা শুধু তার নাম জপবে। মেহেরিস চুপচাপ বসে আছে রুমের ভিতরে, পাশে রয়েছে রাবেয়া বেগম, তবে আফসিয়া এখানে নেই। মেহেরিসকে রুমে নিয়ে সোজা বেরিয়ে গিয়েছে আসফিয়া। ভাইয়ের প্রতিক্রিয়া দেখার সুযোগ হারিয়ে রুমে বসে সময় নষ্ট করা তার পক্ষে সম্ভব ছিল না, তাই দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের সব কিছু চুপচাপ দেখতে ব্যস্ত সে। তবে হঠাৎ করে দৃষ্টি ভাইয়ের ওপর ছাড়িয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিতে নিবদ্ধ হলো। চোখের সামনে লোকটাকে দেখে গত রাতের ঘটনা মনে হানা দিয়ে উঠল। গতকাল রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই ইনস্টাগ্রামে একটা পরিচিত নাম দেখে থমকে গিয়েছিল আসফিয়া। তন্ময় রাজ লক করা প্রোফাইলটা এদিকে আসফিয়ার মনে কৌতূহলে ঢেউ উঠতেই শুরু করে, তখনই অবশেষে নিজেকে আর সামলাতে না পেরে নিজের মনের অজান্তে একটা ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দেয় সে। কিন্তু ব্যাটা কি করলো, মিনিটের মধ্যে রিকোয়েস্ট ক্যান্সেল। এত বড় স্পর্ধা! আসবে তখন ভুরু কুচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছিল লোকটা বজ্জাত না হয়ে যাবে কোথায়। আফটার অল তার ভাইয়ের বন্ধু বলে কথা। সেই রাতে রিকোয়েস্ট ক্যান্সেলকারী ব্যক্তি এখন তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে। আফসিয়া মুখ টিপে হাসলো। সবার কার্যকলাপ তার কাছে যেমন কোনো নাটকের মতো চেয়ে কম মনে হচ্ছে না, কিন্তু মনে মনে ঠিক করে ফেললো আজ না হোক কাল তো লোকের থেকে এই হিসাব সে ঠিকই আদায় করবে। মেহেরি থম মেরে বসে অনেকক্ষণ, পাশে রাবেয়া বেগমও নীরব। কিছু বলার থাকলে যেন তার মধ্যে সেই শক্তি অবশিষ্ট নেই। কীভাবে মেয়েটার সান্ত্বনা দেবে তাও জানা নেই তার। মেহেরি নিশ্চয় সব কিছু বুঝে ফেলেছে, এইটুকু তিনি ঠাউর করতে পারছেন। প্রায় 10 মিনিট ধরে রুমের ভিতর নীরবতা। মেহেরিস কোনো শব্দ করেনি। মেয়েটি যে অভিমান করেছে ব্যাপারে সন্দেহ অবকাশ নেই। নিজের সম্পর্কে এমন কথা শোনার পর যে কেউ অভিমান করবে। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ মেহেরিস বলে উঠল, পূর্ব ভাই যা বলছে তা কি সত্যি খালামণি? রাবেয়া বেগম
এতক্ষণ ধরে এই প্রশ্নের জবাবের জন্যই প্রস্তুত হচ্ছিলেন। কতভাবে যে মেয়েটাকে এসব সত্য থেকে আড়াল করে রাখতে চেয়েছিল, কিন্তু তার ছেলে এসব আর হতে দিল কই। রাগে দুঃখে ক্ষোভে নীরব রইলেন রাবেয়া বেগম। তার এই নিশ্চুপতা দেখে ব্যথিত হাসল মেয়েটা। তার মানে এসব সত্যি, তাই না খালামণি? রাবেয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই শুনতে পেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা আসফিয়ার নিরেট কণ্ঠ। আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবে মা? সত্যি একদিন না একদিন প্রকাশ আসবে। রাবেয়া বেগম চোখ ছলছল করে উঠে দৃষ্টি ঘুরিয়ে নিল অন্যদিকে, যেন চোখের জল লুকানো ব্যর্থ চেষ্টা করছে। ধীরে ধীরে মেহেরিসের দিকে এগিয়ে গেল, মেয়েটার হাত ধরে বেটের দিকে নিয়ে বসলেন। তিনিও বসলেন। এতপর মেহেরিসের দুহাত শক্ত করে নিজের কপাল থেকে কেঁদে উঠলেন তিনি। কান্না মিশ্রিত গলায় বললেন, আমায় ক্ষমা করে দিস মা, এতদিন সত্যিটা লুকিয়ে রেখেছি। তোর সাথে কত বড় অন্যায় করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দে। মেহেরিস হতবাক। সে তো আশা করেছিল তার খালামণি হয়তো বলবে এগুলো সব মিথ্যা, পূর্ব যা বলছে তা একটাও সত্যি নয়, আমার ছেলে তো পাগল, যা খুশি তাই বলে। কিন্তু না, তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তার খালামণি অঝরে কেঁদে উঠলেন। তার মানে সে কি সত্যি এই লোকটার বউ, যাকে এতদিন ভাই ভাই বলে এসেছে? সে তার স্বামী? তাহলে এতদিন কেন জানানো হয়নি তাকে সব? কেন তাকে এভাবে দূরে রাখা হয়েছে? কেন তার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে? আর যদি সে ওই লোকটার বউ হয়, তাহলে পূর্ব ভাই এতদিন স্বীকার করেনি কেন? মনের মধ্যে হাজারটা প্রশ্ন জ্বর পাকিয়ে যাচ্ছে, যার উত্তর জানে না নেই তার। হয়তো সব প্রশ্নের উত্তর তার খালামণির কাছেই আছে। এই ভেবে মেহেরিসে আবার খালামণির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে পুরো সত্যিটা বলো খালামণি, আমাকে আর এভাবে অন্ধকারে ডুবে রেখো না, আমি সবটা জানতে চাই। রাবেয়া বেগম উঠে দাঁড়ালেন, দু পা এগিয়ে তপ্ত শ্বাস ছাড়লেন, জানালার দিকে তাকিয়ে বলতে লাগলেন,